উইন্ডস্ক্রিন বেয়ে দর দর ধরা জল ঝরছিল, কিছুই দেখা যায় না। ওয়াইপারটাকে সবেগে চালিয়ে দিল পূর্ণেন্দু। তাতে নিয়মিত গতিতে যান্ত্রিক গঙ্গানির মতো একটা অস্পষ্ট আওয়াজই সৃষ্টি হলো। শুধু পকেট থেকে রুমাল বের করল পূর্ণেন্দু, কাঁচ ভেতর থেকে খসল। একবার ভাবল গাড়িটা দাঁড় করায়, বৃষ্টির কতদূর দৌড় খানিক দেখি, কিন্তু মন সায় দিল না। অতএব ইঞ্জিনটাকে সচল রাখতেই হলো। বৃষ্টি পড়ছে, ফিনকি দিয়ে জল ছিটকে পড়ছে দুপাশে। পূর্ণেন্দু বুঝতে পারছিল রাস্তার দুপাশের নালায় যেন ঢল নেমেছে। যে গাছগুলো ভুতুরে প্রহরীর মতো, তারা দুধার থেকে ঝুঁকে পড়ে নিচেরাই চুলোচুলি করে মরছে। এই দুর্যোগ যে নামবে, বেরোবার একটু আগেও যদি আভাস পাওয়া যেত। তখন আকাশ ছিল খটখটে। হঠাৎ ঝড় জল পিছে পিছে ধাওয়া করে এসে যেন তাকে ধরে নিল। এখন অন্ধকার, অপরিচিত গন্তব্য, গাড়িতে সে একা। পূর্ণেন্দু একবার শিউরে উঠল। শো শো হাওয়া বইছে। সেই শীতে না ভয়ে? পূর্ণেন্দু নিজেকে তিরস্কার করল। পুলিশ অফিসার হলেই বা জুনিয়র, এই অহেতুক ভয় তাকে মানায় না। আর সে না এক ভয়ার্ত মহিলাকে অভয় দিতে চলেছে। নিজেই যে ভয়ে জড়সড়, সে অভয় দেবে কাকে, কি করে? বস্তুত আজকের এই দায়িত্ব পূর্ণেন্দুর মোটে মনোপুত ছিল না। এই ঠান্ডায় খিচুড়ি জমত বেশ। অবশেষে গভীর ঘুম। কিন্তু পুলিশের কাজে সে সুখ কপালে নেই। পাশের জানালা দিয়েও জল পড়ছিল চুইয়ে চুইয়ে। পূর্ণেন্দু থেকে থেকে কেঁপে উঠছিল। মনে হয় না একটি টেলিফোনে উড়ো খবর পেয়ে তাকে ঝড় জলের এই সন্ধ্যার পথে ঠেলে দেওয়ার কোনো মানে হয়? হে ভবেশ, হে শঙ্কর, সবারে দিয়েছ ঘর, আমারে দিয়েছ শুধু পথ। পূর্ণেন্দু একবার স্কুলে পড়া কবিতাটার অংশ মনে মনে আবৃত্তি করল। দীর্ঘ শ্বাস ফেলল। কে এই কমলা দেবী, যিনি বড় সাহেবকে আজ ফোন করেছিলেন? আমার আমার বিপদ আসন্ন। একটা একটা অঘটন কিছু ঘটবে। আমার আমার মন বলছে কাউকে পাঠান। সে যেন আসবে, আমার মন বলেছে। প্রিয় গানের কলিটি মনে পড়ে গেলে পূর্ণেন্দু হেসে ফেলল। মুখ ভেঙচে উচ্চারণ করল কথা কয়টি। কে জানে নেকা কোন স্ত্রীলোকের এই কারসাজি। হয়তো গিয়ে দেখা যাবে কিছুই নয়। কমলা দেবী আসলে মৃগী রোগী, হিস্টেরিয়াগ্রস্ত, অথবা নার্ভাস কিংবা পাগল। ভয়ের কোনো কারণ নেই। যদি থাকেও, তাহলে পূর্ণেন্দু একা। পূর্ণেন্দু কি করবে, কি করতে পারে? অন্যের প্রাণ বাঁচাবে সে, কিন্তু তার নিজের প্রাণ কে বাঁচায়? কোমরের কাছে রিভলভারটা একবার টিপে দেখল পূর্ণেন্দু। ঠিকই আছে। একটু যেন ভরসা পেল। না, অন্তত একজন সঙ্গী আছে। কমলা, বিমলা, রমলা, আর আর কে? সুব্রত। পূর্ণেন্দু মনে মনে সাহেবের মুখে শোনা নামগুলো ঝালিয়ে নিল। অনন্ত আলয় বাড়িটার নাম। 3 মহলা, প্রাচীন বাড়ি, অনন্ত রায়ের পৈতৃক ভদ্রাসন। এই পরিবারটি সাহেবের চেনা। অনন্ত রায় তার বন্ধু স্থানীয় ছিলেন। 3টি মেয়েকেই চেনেন তিনি। হয়তো তাই এই টান। টেলিফোন পেয়েই বিচলিত হয়ে পাঠিয়ে দিয়েছেন পূর্ণেন্দুকে। বিমলা কিন্তু অনন্ত রায়ের মেয়ে নন, বিধবা বোন। তার বয়সও অন্তত 70-72। চোখে কম দেখেন, কানে আদৌ শোনেন না। সাহেব পাখি পড়ানোর মতো করে পূর্ণেন্দুকে মুখস্থ করিয়ে দিয়েছেন। বিমলা রায় বাল বিধবা। কবে বিবাহ হয়েছিল আজ কারো তা মনে নেই। সম্ভবত বিমলার নিজেরও না। বড় বড় থাম, ফাঁকে ফাঁকে পায়রার বাসার মতো বিমলাকেও সকলে ওই বিরাট নোনা ধরা বাড়িটারই অংশ বলে ধরে নিয়েছে। সুব্রত সম্পর্কে বিমলার ভাসুর্য। আজ কয়েক বছর ধরে কাকিমার আশ্রয়ে আছে। কলেজের ছাত্র, স্পোর্টসে দক্ষ, আইন কলেজের খাতাতেও নাম আছে। কমলা আর রমলা। কমলায় অনন্ত রায়ের মেয়ে, একমাত্র সন্তান।
রমলা ভাতুষপুত্রী। আশ্চর্য, দুজনই অবিবাহিত। বিয়ে হয়নি কেন? এ রহস্য সাহেব নিজেও ভালো জানেন না। দুজনকেই অনন্ত রায় লেখাপড়া শিখিয়েছিলেন, বোধহয় কতকটা জেদ করে। বিয়ে যে দেননি তাও বোধহয় জেদে। অনন্ত রায় অত্যন্ত একরোখা মানুষ ছিলেন। বড়লোকের মেয়ে। আজ দুজনেরই বয়স 50 পার হয়ে গেছে। তাদের ভাগ্য নিয়ে অনন্ত রায় নিষ্ঠুর খেয়ালের বশে এমন কাণ্ড করলেন কেন? বোন বিধবা হয়ে ফিরে এসেছিল। তার সেই চেহারা অনন্ত রায় সহ্য করতে পারতেন না। সেই ক্ষোভ কি গোটা বিবাহ প্রথার ওপর তুলতে চেয়েছিলেন? এমনও তো হতে পারে বড় ঘরের মেয়ে, মনোমতো পাত্র বাছাই করতে করতেই কবে বিয়ের বয়স পেরিয়ে গেছে। কিন্তু ক্ষতি তো বিবাহ প্রথার হলো না, সমাজ ব্যবস্থারও না। তার মেয়ে দুটি চিরকুমারী হয়ে রইল। তীব্র একটা দীর্ঘ নিঃশ্বাস বুকে চেপেই অনন্ত রায় মারা গিয়েছিলেন। অবশ্য উইলে তিনি ভুল করেননি। বিধবা বোন আর কুমারী কন্যা দুটিকে সমান 3 ভাগে সম্পত্তি ভাগ করে দিয়েছিলেন। 3 মহল বিরাট প্রসাদটিতেও 3 জনেরই সমান অধিকার। বড় সাহেব পরিবারের ইতিহাসটা সবিস্তারে বলে দিয়েছিলেন পূর্ণেন্দুকে। পূর্ণেন্দু মনে মনে তাই ঝালিয়ে নিচ্ছিল, যাতে ওখানে পৌঁছে পরিস্থিতিটা বুঝে নিতে কোনো অসুবিধে না হয়। অনন্ত রায়ের মৃত্যুর পরও তো প্রায় 20 বছর কেটে গেছে। হঠাৎ এমন কি ঘটল যাতে কমলা ব্যাকুল হয়ে টেলিফোন করলেন পুলিশের বড় সাহেবকে? ঘস ঘস শব্দ করে দেউড়ি পেরিয়ে পূর্ণেন্দুর গাড়ি দাঁড়ালো। সাহেব পথের নিশানা ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন। প্রসাদের বর্ণনাও। নারিকেল সুপারি গাছের পাতার আড়ালে প্রায় ঢাকা পড়া বাড়িটাকে দূর থেকে চিনতেও অতএব পূর্ণেন্দুর কোনো অসুবিধে হয়নি। কিন্তু আলো নেই কেন? পরপর কয়েকটা অন্ধকার খুপড়ি। এককালে হয়তো অতিথি মহল ছিল, কিংবা মালি ঠাকুর চাকরদের আস্তানা। এখন তাদের চিহ্নমাত্র নেই, হয়তো অবস্থাতেও কুলোয় না। সদর আর অন্দরমহলের মধ্যে প্রশস্ত অঙ্গন পড়ে আছে। কোনো কালে হয়তো বাগান ছিল। একটি ফোয়ারের চিহ্নাবশেষ এখনও দেখা যায়। কুন্দ শুভ্র কোনো নগ্নিকা ঈষৎ নুয়ে পড়ে ঝাড়ি থেকে জল ঢালছিল। এখন জল নেই, জল ঢালার ভঙ্গিটা শুধু আছে। বৃষ্টি থেমে একটু মেঘ ভাঙা জ্যোৎস্না ফুটেছিল। পূর্ণেন্দু তাই সবই অস্পষ্ট আবছায়াভাবে দেখতে পেল। শত অনাদরেও গোটা কয়েক পাম আর ঝাউ আজও মরেনি। তখনও থেকে থেকে কনকনে ভিজে হাওয়া বইছিল। একটা কুকুর হঠাৎ ডেকে উঠল। পূর্ণেন্দু চমকে উঠল। আর একটু হলেই ফাটল ধরা সিঁড়িটার ফাঁকে ফাঁকে অশ্বতের শিকড়ের জালে পা জড়িয়ে হোঁচট খেত। ওই সিঁড়ির পরে ভারী কালো রঙের কাঠের কপাট। পা টিপে টিপে উঠে পূর্ণেন্দু কপাট ঠেলল। ভেতর থেকে বন্ধ। ঘাড় উঁচু করে দেখল পূর্ণেন্দু। ওপরের কোনো বন্ধ জানালার ফাঁক দিয়ে আলোর ক্ষীণ আভাসও যদি আসে। আলো ছিল না। কাঠের জানালা নয়, খড়খড়িও নেই, কাচের সার্সি। বাইরের মরা মরা জ্যোৎস্নায় ঝিকমিক করে উঠছিল, কিন্তু ভেতরের দিকে আলোর রশ্মিটুকুও ছিল না। টর্চ জ্বালিয়ে দেখল পূর্ণেন্দু, যদি কপাটের গায়ে কড়া দেখতে পায়। কড়াও ছিল না। পূর্ণেন্দু তখন ভাবল চেঁচিয়ে কাউকে ডাকবে কিনা। পরক্ষণে টের পেল সেই চেষ্টাও নিষ্ফল হবে। এই ছমছমে আলো আধারের যে পাথরের মতো ভারী হয়ে সাহসকে নিঃশেষে পিষে মারে। কণ্ঠকিত শরীর শুধু অস্বস্তির পুটুলি হয়ে ওঠে। এই অস্পষ্ট আলোকে বিশ্বাস নেই। এর যে কোনো বিন্দু সাহস বিস্ফারিত হয়ে প্রচণ্ড বিস্ফোরণে বিদীর্ণ হবে। পূর্ণেন্দু যেন তারই অপেক্ষা করছিল। এই রহস্যপুরীর অধিবাসিনী কমলা রায় বৃথা ভয় পায়নি। পূর্ণেন্দু তখনই শিকলটা চোখে পড়ল। ভারী কপাটের কবজার ফাঁকে এই শিকলটা কেন, অথবা কোথায় গিয়েছে? এইসব প্রশ্ন বিন্দুমাত্র বিচার না করেই পূর্ণেন্দু শিকল ধরে টানল। আর সঙ্গে সঙ্গে নিথর নিস্তরঙ্গ পরিবেশটা যেন সহসা আর্তনাদ করে উঠল। একটি গম্ভীর ঘণ্টাধ্বনি চমকিত করল প্রসাদপুরীর অন্তপুরে।
দেয়ালে দেয়ালে সেই ধ্বনি প্রতিহিত হয়ে অসংখ্য প্রতিধ্বনির বুদবুদ সৃষ্টি করে ধীরে ধীরে মিলিয়ে গেল। কপাট জোড়া অল্প ফাঁক হলো। অনেক দূর থেকে কে যেন প্রশ্ন করল, কে? পূর্ণেন্দু বলে উঠল, আমি। যদিও কথাটার কোনো মানে হয় না, তবু ভরসা পেয়ে কপাট এবার একটু জোর দিয়ে ঠেলল পূর্ণেন্দু। মুহূর্ত পরে টের পেল সে এক প্রশস্ত আঙ্গিনায় গিয়ে দাঁড়িয়েছে। আঙ্গিনার যেখানে শেষ তারপরে অপরিসর একটি দীর্ঘ বারান্দা, যার দুধারে মৃদু দ্বীপের সারি। যা হোক, অন্দরমহলে তবু দেখছে আলো আছে। পূর্ণেন্দু অস্ফুট স্বরে স্বগতোক্তি করল। সরু স্বল্পালোক প্যাসেজের শেষে দীর্ঘ একটি নারী মূর্তি, শুভ্র দেহ, শুক্লবাস। হঠাৎ মনে হতে পারত যে এটিও কোনো মর্মর মূর্তি, কিন্তু সেই নারী দেহ ধীরে ধীরে এগিয়ে আসছিল। একেবারে কাছাকাছি এসে সে থমকে দাঁড়াল। তার ভ্রু কুঞ্চিত হল। কে? কে আপনি? জিজ্ঞাসা করল তীক্ষ্ণ স্বরে। সেই স্বর থেকে পূর্ণেন্দু অনুমান করল বাইরে থেকেও সে এরই গলা শুনেছিল। কার্ড বের করে পূর্ণেন্দু এগিয়ে দিল। মধ্যবয়সিনী মহিলা, চুলেও এক একটি পাক ধরেছে। কমলা দেবী? পূর্ণেন্দু জিজ্ঞাসা করল সাহসে ভর করে। আপনি কি পুলিশকে ফোন করেছিলেন? মাথা নিচু করে সেই শীর্ণ ভদ্র মহিলা কার্ডটা পড়ছিলেন। তার মুখ থেকে রূঢ়তার রেখা কটি ধীরে ধীরে অপসৃত হচ্ছিল। পুলিশ? আপনি পুলিশের লোক বুঝি? মহিলাটি বললেন মৃদু স্বরে। আসুন। বারান্দা পার হয়ে বসবার ঘর। সে ঘরে প্রখর বৈদ্যুতিক আলো জ্বলছে দেখে পূর্ণেন্দু আশ্বস্ত হল। সেকেলের রীতিতে সাজানো ঘর, আসবাবপত্র দামি কিন্তু সেকেলের। ভারী একটা চেয়ারে বসে পূর্ণেন্দু বলল, আপনি ফোন করেছিলেন? ফোন? মহিলাটির কণ্ঠে বিস্ময় প্রকাশ পেল। বললেন, ফোন আমি তো করিনি। কিন্তু কমলা দেবী? ভুল করছেন, আমি কমলা নই, আমি রমলা। পূর্ণেন্দু সঙ্গে সঙ্গে নিজের ভুলটা টের পেল। ইনি কমলা নন, রমলা, অনন্ত রায়ের ভ্রাতুষ্পুত্রী, চিরকুমারী দুটির অন্যতমা। রমলা দেবী বললেন, বসুন, কমলাকে খবর দিই। আকাশের মেঘের মতোই ভয় কেটে যাচ্ছিল পূর্ণেন্দুর মন থেকে। জানালার কাছে উঠে এসে সে এতক্ষণে একটা সিগারেট ধরাতে পারল। রেনকোটটা চুইয়ে জল পড়ছিল তখনও। পূর্ণেন্দু সেটাকে খুলে রাখল চেয়ারের হাতলে। রমলা দেবীর ফিরতে একটু দেরি হলো। হাতে চায়ের পেয়ালা। বললেন, কিছু মনে করবেন না, দেরি হয়ে গেল। ব্যস্ত লজ্জিত হয়ে পূর্ণেন্দু হাত বাড়িয়ে বলল, নিজে কষ্ট করে। ঠাকুর চাকর দুজনেরই আজ ছুটি, বিকালবেলায় শহরে গেছে। কি একটা হিন্দি ছবি এসেছে নাকি? ঠান্ডায় চা ভালোই লাগছিল পূর্ণেন্দুর। গলার ধরা ধরা ভাব কেটে যাচ্ছিল। রমলা নিজের জন্য এক পেয়ালা চা এনেছিলেন। চায়ে চুমুক দিতে দিতে রমলা বললেন, কমলা আপনাকে ফোন করেছিল? আমাকে ঠিক না, ওই বড় সাহেবকে ফোন করেছিলেন। কি বলেছিল? একটু ইতস্তত করল পূর্ণেন্দু। সব কি খোলাখুলি বলা ঠিক হবে? টের পেল উৎসুক রমলা ওর দিকে চেয়ে আছেন। অগত্যা পূর্ণেন্দুকে বলতেই হলো, প্রাণের ভয় তিনি ভীত, সবসময় বিপদের আশঙ্কা করছেন। রমলার শঙ্খ শুভ্র মুখে বিস্ময়ের ঢেউ বয়ে গেল। তিনি অনেকক্ষণ চুপ করে রইলেন। চেয়ারটা ওর কাছাকাছি এগিয়ে নিয়ে গেল পূর্ণেন্দু। রমলা দেবী বলতে পারেন না কমলা দেবীর ভয়ের হেতুটা কি? ঈষৎ ক্লান্ত ভঙ্গিতে মাথা নাড়লেন রমলা। ঠিক জানি না। ভয়ের কি সত্যি কোনো কারণ আছে? রমলা যেন স্ত্রস্ত হলেন। এদিক ওদিক চেয়ে ফিসফিস করে বললেন, আছে। কি ভয়? মানে কিসের ভয় রমলা দেবী? পূর্ণেন্দু যেন ওকে আশ্বাস দিতেই আরও সন্নিহিত হয়ে এলো। দু হাতে মুখ ঢাকা দিয়ে রমলা বলে উঠলেন, পারবো না, আমি বলতে পারবো না। আপনি আপনি বরং কমলাকেই জিজ্ঞাসা করবেন। কমলা দেবী কোথায়? ওপরে, ওর শোয়ার ঘরে। বিকাল থেকেই বলছিল মাথায় খুব যন্ত্রণা, শুয়ে পড়েছে। একবার যদি ওকে। আসুন না, আপনি উপরে আসুন। রমলা উঠে দাঁড়ালেন। রমলা কৃষকায়,
বয়সের পক্ষে বেশ তাড়াতাড়ি সিঁড়ি ভেঙে উঠেছিলেন। উঠছিল পূর্ণেন্দুও। শ্বেত পাথরের ধাপ, ধবধবে মসৃণ, রেলিং বরাবরও কোমর অবধি পাথর বসানো, ঠান্ডা, যেন অনেক কালের জমানো বরফ এরই আড়ালে কোথাও স্তূপীকৃত হয়ে আছে। দোতলার সিঁড়ির মুখেই আবার দীর্ঘ বারান্দা। একেবারে সামনের ঘরখানিতে কালো পুরু পর্দা ঝুলছিল। কমলার ঘর। রমলা বললেন ফিসফিস করে। আপনি দাঁড়ান, আমি খবর দিই। পর্দা ঠেলে রমলা ভেতরে ঢুকেছিলেন, কিন্তু বেরিয়েও এলেন প্রায় সঙ্গে সঙ্গে। আগের মতোই মৃদু গলায় বললেন, এখনো ঘুমোচ্ছে, তুলে দেব? পূর্ণেন্দু যদিও অধীর হয়ে উঠেছিল, তবু তাকে বলতেই হলো, থাক না, না হয় আর কয়েকটা মিনিট অপেক্ষাই করি। ব্যস্ত হয়ে পড়লেন রমলা। দাঁড়িয়ে থাকবেন? সে কি? আচ্ছা আসুন, আপনাকে বরং বড় পিসিমার সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। আমাদের পিসিমা বিমলা দেবীর কথা শোনেননি? শুনেছি। বারান্দার একেবারে শেষ প্রান্তে যে ঘর, সেখানে আলো জ্বলছিল। রমলা দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেলেন, বললেন, পিসিমার ঘর। হেড হয়ে পূর্ণেন্দুর জুতো খুলছিল, কেননা সে দেখতে পেয়েছে এ ঘরের মেঝেও পাথর বসানো। প্রকাণ্ড ঘরখানারই একদিকে রাধাকৃষ্ণের বিগ্রহ, সামনে ধূপদীপ জ্বলছে। ধোঁয়ায় ঘরখানা মৃদু সুরভিত, ঈষৎ আচ্ছন্ন। এ ঘরে বিজলি আলো নেই, পূর্ণেন্দু লক্ষ্য করেছিল। পুরনো আমলের বেলোয়ারি ঝাড়ে কয়েকটি মোমবাতি জ্বলছিল। সেই আলোয় মেঝে আসন পেতে যিনি একটি বই পড়ছিলেন, তারও গায়ের রং পূর্ণেন্দুর মনে হলো মোমের মতো, সাদা, নিষ্প্রভ। এখান থেকে তার শুভ্র কেশের কয়েক গুচ্ছই মাত্র দেখা যায়, আর দেখা যায় একটি ধারালো নাক, যার পাশের চামড়া কুঞ্চিত। এই প্রাচীন পুরীর ইনিই বুঝি অধিষ্ঠাত্রী দেবী। এর বয়স কত পূর্ণেন্দুর অনুমান করতে পারল না। এই প্রায় নিষ্পন্দ সমাহিত দেহ কয়টি শরৎ আর বসন্ত দেখেছে? কতবার স্নান করেছে বর্ষার নবধারা জলে? সেই মুহূর্তে কেউ যদি বলতো ইনি এই প্রসাদপুরীর সমবয়সী, পূর্ণেন্দু অবিশ্বাস করতে পারত না। একটি প্রাচীন বট, গভীর অরণ্য, অতল নদী বা অটল পাহাড় যেমন করে তার পত্র প্রচ্ছায়ে জলের তলায় বা নিঃসঙ্গ শিখরে কাল আর ইতিহাসকে ধরে রাখে, এর জ্ঞানে, স্মৃতিতে আর ব্যক্তিত্বে, তেমনই যেন এই রহস্যপুরীর বহু কাহিনী সঞ্চিত আছে। পিসিমা সব রকম আধুনিকতার বিরোধী। রমলা দেবী বলছিলেন ফিসফিস করে। তাই ওনার ঘরে ইলেকট্রিক আলো পর্যন্ত লাগাতে দেননি। আজকাল আর চলাফেরা করতে পারেন না, তাই স্থাপিত বিগ্রহ শ্যাম রায় আর রাধারানীকেও এনে বসিয়েছেন এই ঘরে। কানে ভালো শোনেন না, চোখের জ্যোতিও কম, তবু দেখছেন না, এত রাত্রেও ভাগবত পুঁথিখানা খুলে রেখেছেন। দেখছিল, পূর্ণেন্দু অবশ্যই দেখছিল। এ ঘরের পর্দাটা থেকে থেকে উড়ে ঘরখানাকে অনাবৃত করে দিচ্ছিল। দেয়ালের ঠেস দিয়ে যে জরাজীর্ণ মহিলা বসে আছেন, তার বসবার আড়ষ্ট ভঙ্গি ও চোখ এড়োয়নি। ভালো করে এ বয়সে উনি আর বসতেও পারেন না। সে সহজেই বুঝেছিল, নইলে আর পিঠের কাছে, ঘাড়ের কাছে বালিশগুলোই বা নেবেন কেন? ওর পাশেও তাকিয়া, যে হাতে ভাগবতের পুঁথি, সে হাতটিও তাকিয়াতেই ন্যস্ত। পুঁথিটি সামনে একটি ডেস্কের ওপরে রাখা, চোখে পুরো চশমা। যে বিড়ালটি মাত্র বিঘত খানেক দূরে প্রসাদের থালা চাটছিল, তাকেও দেখতে পেয়েছিল পূর্ণেন্দু। সাহস তো কম নয় বিড়ালটার। ওই তো বিমলা দেবী মোটে আধ হাত মাত্র দূরে, অথচ নির্ভয়ে প্রসাদে মুখ দিয়েছে। পূর্ণেন্দু বিস্মিত হয়েছিল, কিন্তু বিস্ময়কে নিরস্ত করার যুক্তিও সে খুঁজে পেয়েছিল। নিষ্ঠা আর ভক্তি যতই থাক, আচারে যতই থাক আস্থা, নিঃসন্তান, বাল, বিধবা আর চিরকুমারীদের একটি দুর্বলতার কথা সে জানে, জীবে মায়া। কুকুর বিড়ালকে এরা ভালোবাসে, আদর করেন। এই বিড়ালটির প্রতিও নিতান্ত মায়াবদ্ধ বলেই প্রশ্রয় না দিয়ে বিমলা দেবীর উপায় নেই। ইশারায় ওকে দাঁড়াতে বলে রমলা দেবী খালি পায়ে ঢুকলেন ঘরে। পূর্ণেন্দু দেখল চকিতে বিড়ালটা লাফ দিয়ে জানালায় গিয়ে উঠল। জোরে, প্রায় চেঁচিয়েই রমলা ডাকলেন,
পিসিমা। পূর্ণেন্দু স্পষ্ট শুনতে পাচ্ছিল। প্রথমবার সাড়া পেলেন না রমলা, আবার ডাকলেন, পিসিমা। এবার যেন দূর থেকে ক্ষীণ উত্তর ভেসে এলো, আপনার পুজো সারা হয়েছে? একটু বাকি আছে। পিসিমা, আজ বাড়িতে একজন অতিথি এসেছেন। অতিথি? বেশ তো, আদর যত্ন করো। পিসিমা, ইনি ইনি পুলিশের লোক। পুলিশ? পুলিশ কেন? সনাতন কি কিছু চুরি করে? না না, কমলা ওকে ডেকে এনেছে। কমলা ভয় পেয়েছে। ভয়? এই কমলাটা না বড় ভীতু। কমলা এখনো কিন্তু ঘুমোচ্ছে। পিসিমা, আপনি ভদ্রলোকের সঙ্গে আলাপ করবেন? ডেকে আনি? না না, ডেকো না। এখনো এখনো আমার পুজো সারা হয়নি। আর ওর জামা কাপড় কেমন কে জানে। যদি যদি আছাড়া হয়, আমি আমি বরং পরে কথা বলবো। পিসিমা, আপনার বালিশগুলো সরে গেছে, ঠিক করে দিই? দাও। রাত্রিরে কি খাবেন? দুধ এখানে পাঠিয়ে দেবো? দিও। সনাতন বাড়ি নেই, পরে এসে ও আলো নিভিয়ে দেবে, কেমন? বেশ। রমলা দেবী বেরিয়ে এলেন। পূর্ণেন্দুকে কিছু বলতে হলো না, সব কথাই সে শুনেছিল। বিমলা দেবী অত্যন্ত ক্লান্ত। নির্জীব গলায় যে কয়টি কথা বলেছিলেন, তাও কথা বলতে ওর অসুবিধে হয়, তাও বুঝেছিল পূর্ণেন্দু। ওর বুঝি উপরের পাটিতে দাঁত একটাও নেই। বারবার জিভ ঠেকাচ্ছিলেন তালুতে, তাতে কয়েকটি বিকৃত স্বরের সৃষ্টি হয়েছিল। ফোকলা দাঁতে বৃদ্ধ বয়সে যে বাচনভঙ্গি হয়, হুবহু তাই। রমলা বললেন, এবার কমলার ঘরে যেতে পারেন। এতক্ষণে ও বোধহয় উঠেছে, তবে সাবধান। সাবধান কেন? রমলা হেসে বললেন, কবিতা শুনিয়ে দিতে পারে। কমলা একজন মহিলা কবি, জানেন না? পূর্ণেন্দু সসংকোচে বলল, কবিতার সঙ্গে আমার সম্পর্ক কম। থাকলেও জানতেন না। ওর কবিতা কোথাও তো ছাপাই হয় না, সব ফেরত চলে আসে। তবুও লেখে। একবার ঘটা করে নিজেই খরচ করে একটা বই ছেপেছিল। কিছু বিলিয়েছে, কিছু পোকায় কেটেছে, আর কিছু পড়ে আছে এখন ওই নিচের গুদাম ঘরে, বিক্রি হয়নি। ও, এই অভ্যাস ও পেয়েছে জ্যাঠামশাইয়ের কাছ থেকে। জ্যাঠামশাই মানে অনন্ত রায়েরও এই স্বভাব ছিল কি না? তিনি অনেক ছড়া লিখেছিলেন, পালাও বেঁধেছিলেন। তাই নাকি? আমি তো জানি উনি একজন শাসালো জমিদার। সে তো পৈতৃক। পরে অবশ্য সম্পত্তির আয় আর পরিমাণও বাড়িয়ে নিয়েছিলেন। কিন্তু তার ভিতরেও একটা কবি ছিল। প্রকৃতিতে খুব কোমল ছিলেন জ্যাঠামশাই। আমার বাবা আবার ঠিক উল্টো। এই পরিবারের বিচিত্র ইতিহাসের আরও কিছু জেনে নেবে বলে উৎসুক হয়েছিল পূর্ণেন্দুর, কিন্তু রমলা সে অবসর দিলেন না। আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে না? যাই, জল খাবার নিয়ে আসি। বলে তরতর করে নিচে নেমে গেলেন। পূর্ণেন্দু আস্তে আস্তে পর্দা ঠেলল কমলার দরজার। কমলা সত্যি ঘুম থেকে উঠেছিল। ছোট টেবিলটাতে বসে কি যেন লিখছিলেন। পূর্ণেন্দুকে দেখে লজ্জিত হেসে কাগজ লুকুলেন। পূর্ণেন্দু অনুমান করল কবিতাই হবে। কমলা ওকে দেখে উঠে দাঁড়ালেন। পূর্ণেন্দু দেখল আকারে ইনি রমলার মতোই দীর্ঘ হবেন, বর্ণেও গৌর, তবে রমলার মতো ফ্যাকাশে পাণ্ডুর নন। সবচেয়ে অবাক হলো পূর্ণেন্দু কমলার চোখ দেখে। মণি দুটি কেমন যেন আবিল আচ্ছন্ন। কমলা স্ফীত মুখে চেয়েছিলেন, কিন্তু সেই হাসির ভঙ্গি যেন কেমন অস্বাভাবিক। রমলার গালের হাড় দুটি যেমন উঁচু, কমলার তেমন নয়, কিন্তু চোখের কোলে কয়েকটি রেখা আর কালি। কমলা বললেন, আসুন আসুন আপনি। আমি থানা থেকে এসেছি। আপনি কি ক্যাপ্টেন চৌধুরীকে ফোন করেছিলেন? পলকে কমলার মুখ উজ্জ্বল হয়ে উঠল। হ্যাঁ, ক্যাপ্টেন চৌধুরী আমার বাবার বন্ধু ছিলেন। বিপদে পড়ে। পূর্ণেন্দু একটা কার্ড বাড়িয়ে দিল। কমলা দেবী, আমি আপনার বিপদ দূর করতে এসেছি। কি বিপদ
আমাকে একটু খুলে বলবেন? চোখে সেই সচ্ছল বিহবল দৃষ্টি। কমলা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনাকে আপনাকে কি বোঝাতে পারবো আমি? এই বিপদ আছে আমার অনুভবে। ধোয়াটে কথা। পূর্ণেন্দু নিজেই বিপন্ন বোধ করল। প্রথম থেকেই তার যা মনে হয়েছিল ব্যাপারটা সত্যি হয়তো তাই। ভদ্রমহিলা হয়তো অতিরিক্ত ভাবপ্রবণ, স্নায়বিক রোগগ্রস্ত, সহজেই ভীত, ত্রস্ত, বিহবল। এই জাতীয় কবি প্রকৃতির মেয়েরা যা হয়ে থাকে। জিজ্ঞাসা করে বিশেষ ফল হবে না জেনেও সে বলল, তবু যদি একটা আন্দাজ দিতেন। নেশাগ্রস্তের মতো কমলা কিছুক্ষণ ঝিম ধরে বসে রইলেন। চোখ তুলে চেয়ে যখন কথা বলতে শুরু করলেন, পূর্ণেন্দুর চকিতে সন্দেহ হলো, যেন কমলা নয়, যেন তার মুখ দিয়ে অন্য কেউ কথা বলছে। ক্লান্ত ভাঙা ভাঙা গলায় কমলা বলছিলেন, কি বিপদ তা কি বলে আমি আপনাকে বোঝাতে পারবো? আপনি কি টের পাননি? রমলা আপনাকে কিছু বলেনি? বিপদ এই বাড়ির নিঃশ্বাসে, এর প্রতিটি ইটের ফাটলের কনকনে বাতাসে। এ ধারণা আপনার কেন? কি জানি কেন, হয়তো এই বাড়ির আয়ু পূর্ণ হয়ে গেছে। এর হয়তো এখন মৃত্যুই মঙ্গল। জানেন, নির্দিষ্ট আয়ুকে অতিক্রম করার চেষ্টাও করতে নেই। সেই চেষ্টাই বিপদ ডেকে আনে। সময় পূর্ণ হলে নীরবে চলে যাওয়াই ভালো। এই বাড়ির কাল পূর্ণ হয়ে গেছে। একে একদিন যেতেই হবে। একগুয়েমি করে আজও টিকে আছে। যেদিন যাবে সেদিনই মৃত্যু ফাঁদে আমরা সবাই পিষে যাব। মরব, আমরা সবাই মরব। জানেন, আমরা সবাই মরব। আমার কেবলই মনে হয় কোনো অশরীরী আত্মা ভর করেছে এই বাড়িতে। চারিদিকে খালি ফিস ফিস শুনি। অলৌকিক সব কাণ্ড ঘটছে এখানে। সেদিন কি হয়েছে জানেন? বারান্দা দিয়ে সন্ধ্যের পর হাঁটছি, রমলার ঘরে স্পষ্ট শুনলুম কারা যেন কথা কইছে। কারা যেন কথা কইছে। কান পাতলুম দরজায়। একটা গলা চিনতে পারলুম, পিসিমার, আর একটা রমলার। আশ্চর্য, রমলার ঘরে পিসিমা নেই তো। ঠিক তখনই পিসিমার ঘরে আমি সোজা গিয়ে ঢুকলুম। তিনি তো যেমন থাকেন তেমনি পুজোর আসনে বসে আছেন। জানেন, সেদিন থেকেই আমার দৃঢ় মূল বিশ্বাস হয়েছে যে কোনো অশরীরী কাণ্ড এই বাড়িতে ঘটছে, আরও ঘটবে। ভয় পেয়েছি কি আর সাধে? পূর্ণেন্দুর আর কিছু জিজ্ঞাসা করবার ছিল না। এই ভদ্র মহিলা অত্যন্ত অংশত অপ্রকৃতস্থ, এ বিষয়ে তার বিন্দুমাত্র সন্দেহ আর ছিল না। ঠিক তখনই নিচে কার প্রফুল্ল কণ্ঠস্বর শোনা গেল। সিঁড়ি দিয়ে শীষ দিতে দিতে কে যেন উঠছে। কমলা বললেন, সুব্রত, পিসিমার ভাসুরপো। এই বুঝি ফিরল? সুব্রতর নাম আগেই শোনা ছিল পূর্ণেন্দু। এবার চাক্ষুষ পরিচয় হলো। 20 কিংবা 22 বছরের যুবক। একটা নীল হাফ শার্ট গায়ে, পরনে ট্রাউজার। কলেজের আর 10 জন ছাত্র যেমন হয়ে থাকে ঠিক তেমনই। একটা হকি স্টিক ছিল সুব্রতর হাতে। সেটাকে দরজার কোণে রাখতে রাখতেই সে বলছিল, ঝড় জলে আটকে পড়ে গিয়েছিলাম। ঠিক তখনই তার চোখ পড়ল পূর্ণেন্দুর দিকে। সুব্রত অপরিচিত লোক দেখে থমকে দাঁড়ালো। কমলা পরিচয় করিয়ে দিলেন বটে, কিন্তু ভ্রুক্ষেপ যেন করল না সুব্রত। সে কমলার দিকেই চেয়ে চেয়ে বলতে থাকলো, বর্দি, আমাকে 50টা টাকা দেবে? 50 টাকা? এত টাকা কেন? কলেজে সোশ্যাল হবে যে, ওরা সবাই ধরেছে। তোমার তো ফি মাসেই একটা না একটা লেগে থাকে। এত টাকা আসে কোথা থেকে শুনি? লেগে থাকবেই তো। আরও কত টাকা দরকার আমার তুমি জানো? নভেম্বরে সবাই মিলে এক্সকারশনে বেরোবো। তখন আমার কিন্তু কমসে কম 300 টাকা চাই।
আগে থেকে বলে দিচ্ছি। পরপর আরও কয়েকটা টাকার খিরিস্তি দিল সুব্রত। শেষ পর্যন্ত রাগ করে কমলা বলে উঠলেন, আমাকে এসব কথা শুনিয়ে লাভ নেই সুব্রত। তোমার আপন জ্যাঠাইমা আছেন, তাকে গিয়ে বলো। কথা না বাড়িয়ে সুব্রত ভেতরের দরজা দিয়ে তার নিজের ঘরে ঢুকে গেল। যাই চান করে আসি। চান করবি এই শীতে? তুই কি পাগল? ঘামে শরীর জবজব হয়ে গেছে যে। সুব্রত চলে যেতে কমলা পূর্ণেন্দুর দিকে চেয়ে বললেন, খালি টাকা আর টাকা, কোথা থেকে যে আসবে ছেলেটা একেবারে বোঝে না। সম্বলের মধ্যে তো এই পৈতৃক বাড়ি, এটাকে বিক্রি করতে চাই। আমিও চাই, রমলাও চায়, কিন্তু পিসিমা চান না একেবারে। এই বাড়ি ছেড়ে তিনি এক পাও নড়বেন না। মনে হয় বাড়িটা বিক্রি করে একটা ছোট বাসায় উঠে যাই। একটু থেমে কমলা বললেন, সুব্রতকে তাই তো বলি, তুমি বাপু তোমার নিজের জ্যাঠাইমাকে বলে কই রাজি করাও। পিসিমাও ওকে ছেলেবেলায় এই বাড়িতে এনে রেখেছেন কি না, মানুষ করেছেন। রমলা দরজার কাছে এসে দাঁড়ালেন। পূর্ণেন্দু বাবু, আপনার খাবার দেওয়া হয়েছে, একবার নিচে আসবেন। নিচের ঘরেই পূর্ণেন্দুর বিছানা হয়েছিল। আজ রাত্রে রাস্তায় যা অবস্থা, ফেরবার কথা মনে আনাও যায় না। তাছাড়া কাল সকালে সে দিনের আলোয় বাড়িটাকে ভালো করে দেখবে, আরও খোঁজখবর নেবে বলে স্থির করে রেখেছিল। দেয়ালে কয়েকটা বাঘের মাথা আর হরিণের শিং সাজানো, তাদের ছায়া আরও বিস্তৃত হয়ে মেঝের কার্পেটে পড়ছিল। ঘুম এসেছিল পূর্ণেন্দুর, কিন্তু রমলা ছোট একটি মোড়া পেতে বসেছিলেন ওর ঘরে, মাথা নিচু করে উল বুনছিলেন। মাঝে মাঝে কথাও বলছিলেন রমলা এ বাড়ির ইতিহাস। একদিন কত গৌরব কি ঐশ্বর্য ছিল এ বাড়ির, শৌর্যও কম ছিল না। রমলার বাবা ছিলেন মস্ত শিকারী। এই যে দেয়ালে বাঘের মাথা আর ভালুকের চামড়া, সবই তার স্মৃতি। পূর্ণেন্দু জড়িত গলায় বলল, ও। তার চোখ ঘুমে জড়িয়ে আসছিল। আর ঠিক সেই মুহূর্তেই প্রচণ্ড একটা শব্দ হলো। ঝনঝন করে ওপরের কোনো ঘরে যেন সব কটা সার্সি ভেঙে পড়ল। পূর্ণেন্দু ধর্মর করে উঠে বসল। অভ্যাসবশত সে হাত দিয়েছিল নিজের ব্র্যাকেটে, যেখানে রিভলভার গোজা আছে। উত্তেজিত স্বরে পূর্ণেন্দু বলে উঠল, এ কি গুলির শব্দ? রমলার মুখ আতঙ্কে সাদা হয়ে গিয়েছিল। রমলা ঠক ঠক করে কাঁপছিলেন। লোক লজ্জা ভুলে পূর্ণেন্দুকে আঁকড়ে ধরতে চাইছিলেন। পূর্ণেন্দু তাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। রিভলভারটা হাতে বাগিয়ে ধরে দরজার দিকে এগিয়ে গেল সে। চাপা গলায় রমলাকে বলল, আপনি আপনি আমার পেছন পেছন আসুন। দোতলার বারান্দার রেলিং ধরে কাঁপছিলেন কমলাও। সুব্রত মুখ রক্তিম, চুল বিশৃঙ্খল বেরিয়ে এলো বিমলার ঘর থেকে। তার রুদ্ধ গলা থেকে মাত্র একটি শব্দ বেরিয়ে এলো, জ্যাঠাইমা। পূর্ণেন্দুও ছুটে সেই ঘরের দিকে এগিয়ে গেল। দেখার অবশ্য আর কিছুই ছিল না, উকি দিতেই সব স্পষ্ট হলো। যেখানে ছিলেন বিমলা দেবী, ঠিক সেখানেই আছেন, তেমনি রাধাকৃষ্ণের মূর্তির সামনে। শুধু তার মাথাটি বুকের ওপর ঝুঁকে পড়েছে। পেছন দিকে তাকিয়ে পূর্ণেন্দু বিহবল গলায় বলে উঠল, একজন ডাক্তার পাওয়া যাবে? তখনই কোনো ডাক্তার পাওয়া গেলেও লাভ হতো না। বিমলাকে স্পর্শ করেই পূর্ণেন্দু টের পেয়েছিল বিমলার দেহে প্রাণ নেই। ভিড় করে দাঁড়িয়েছিল ওরাও, কমলা, রমলা আর সুব্রত। সকলেরই মুখ আতঙ্কে পাণ্ডুর, চোখের মনি বিস্ফারিত। এ ওর মুখের দিকে চাইছিল আর কানাকানি করছিল। কে কে বলছিলেন রমলা। কমলার দৃষ্টিতেও সেই প্রশ্নই ছিল। সুব্রত এগিয়ে গেল জানালার দিকে, যেখানে সার্সিগুলো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে। কি একটা কুড়িয়ে এনে সে পূর্ণেন্দুর হাতে দিল। পূর্ণেন্দু বলল, গুলি? জানলার কাছেই পড়ে আছে যখন, তখন গুলিটা নিশ্চয় ভেতরের দিক থেকেই এসেছে। অর্থাৎ বারান্দায় দাঁড়িয়ে কেউ তাকে তাক করে গুলি ছুঁড়েছে। কিন্তু কে? একটা শিহরণ হিল্লোলিত হয়ে গেল সেই পরিবেশে। নিস্তব্ধতা তীর্ণ করে রমলা অকস্মাৎ কর্কশ গলায় বলে উঠলেন, কে কে মারলো পিসিমাকে? এইরকম নিষ্ঠুর ভাবে তাকে হত্যা করলো কে? আস্তে আস্তে মাথা নেড়ে কমলা বললেন, জানি না। তীক্ষ্ণ গলায় আবার বলে উঠলেন রমলা, কিন্তু কিন্তু তোমরা দুজনই তো মাত্র ওপরে ছিলে।
তুমি আর সুব্রত, তোমরা নিশ্চয়ই জানো। না, আমি আমি ঘরে ছিলাম, সুব্রত বই পড়ছিল, আওয়াজ শুনে আমরা বেরিয়ে এসেছি। রমলার চোখ জ্বলছিল, সেই চোখে এবার একটি ইঙ্গিত খেলে গেল। অতি ধীরে, প্রায় চিবিয়ে চিবিয়ে রমলা উচ্চারণ করল, তোমরাই কেউ নয় তো? কমলা ভয়ার্ত পাণ্ডুর আরও কুকড়ে আরও পিছিয়ে গেলেন। আমি 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 এই কাজ করব? সুব্রত বলে উঠল, আমি হত্যা করব আমার জ্যাঠাইমাকে? কেন ছর্দি, কেন? বলতে বলতে হঠাৎ যেন উত্তেজিত হয়ে উঠলেন রমলা। রুদ্ধস্বরে বলে গেলেন, জানি, আমি জানি তুমি কুসংসর্গে মিশছ, বাজি ধরে তাস খেলো, তোমার রোজই টাকার দরকার। কমলার লেখা কেউ ছাপায় না, তাই নিজেই একটা কাগজ বার করবার ফন্দি আটছিল, কিন্তু টাকা ছিল না। একমাত্র উপায় এই বাড়ি বিক্রি করা। অনেক বুঝিয়েও তোমরা পিসিমাকে রাজি করাতে পারোনি। তিনিও এই বাড়ির একজন শরিক। সেটাই ছিল তোমাদের আক্রোশ, আর সেই আক্রোশেই তোমরা তাকে পথ থেকে সরিয়ে দিয়েছো। এই বিচিত্র কলহে পূর্ণেন্দুর রুচি ছিল না। সে তন্ন তন্ন করে পরীক্ষা করছিল ঘরটাকে। একবার দরজা স্কাইলাইটের দিকে তাকালো, চোখ নামিয়ে নিল পরক্ষণেই। গম্ভীর গলায় বলল, চেঁচামেচি করবেন না, আজ রাতে কোনো উপায় নেই। কাল সকালে যতক্ষণ না ডাক্তার আর পুলিশ এসে পড়ছে ততক্ষণ এ ঘরে আমিই থাকব। আপনারা তিনজন ও ঘরে গিয়ে বসুন। শুধু এই অনুরোধ, আপনারা অনুমতি ছাড়া ও ঘর থেকে বেরোবেন না। পরদিন সকালে পূর্ণেন্দুর টেলিফোনে পুলিশকে খবর দিয়ে আনিয়ে নিয়েছিল। ডাক্তারও এসেছিলেন। একটা গাড়িতে ওরা তুলে দিল মৃতদেহ। ডাক্তার যাওয়ার আগে ফিসফিস করে পূর্ণেন্দুকে কি যেন বললেন, কেউ শুনতে পেল না। পূর্ণেন্দুর মুখভঙ্গি দৃঢ়তর হলো মাত্র। ওদের রওনা করে দিয়ে ফিরে এলো পূর্ণেন্দু, যে ঘরে কমলা, বিমলা, সুব্রত বসেছিল। অনিদ্রা জড়িত ক্লান্তির ছাপ সকলের মুখে, শোকেরও ছায়া, চোখের কোলে কালি। পূর্ণেন্দু প্রথমে কমলাকে ডাকলো বাইরে, কঠিন গলায় কিছুক্ষণ জেরা করল। ডাকলো সুব্রতকেও, সবশেষে ইশারায় ডাকলো রমলাকে। অনেকটা দূরে বারান্দার এক কোণে ডেকে নিয়ে গেল। গম্ভীর কিন্তু শান্ত গলায় বলল, আমার গাড়িটা তৈরি আছে, রমলা দেবী আপনিও তৈরি হয়ে নিন। সে কি কেন? আমি কোথায় যাব? কেন, থানায়? আপনার পিসিমার মৃত্যুর সম্পর্কে আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করবার আছে। আমাকে? আমি কি জানি? পূর্ণেন্দু আগের মতোই নির্বিকার কিন্তু স্থির কণ্ঠে বলল, আপনি সবই জানেন। এই মৃত্যুর সঙ্গে আপনি কারণ হিসাবে জড়িত, এ কথা মনে করবার সঙ্গত কারণ আছে। রমলা হো হো করে হেসে উঠল। পূর্ণেন্দু বাবু, আপনি হয় মূর্খ নয়তো পাগল। ঘটনা যখন ঘটে তখন আমি নিচেই ছিলাম, আপনিই তার সাক্ষী। তা ঠিক, কিন্তু এই বস্তুটা কি রমলা দেবী? বলতে বলতে পূর্ণেন্দু পকেট থেকে যেটা বার করলো সেটা একটা অ্যালার্ম ঘড়ি, তার সঙ্গে তার দিয়ে একটি রিভলভারের ট্রিগার জড়ানো। পূর্ণেন্দু আবার অবিচল গলায় বলল, এটা কি? এটা আমি স্কাইলাইটে পেয়েছি, এতে সময় দেখানো আছে ঠিক 11টা। মুখ ঢেকে রমলা বসে পড়েছিলেন। হাত সরিয়ে হঠাৎ আবার হিংস্র গলায় বলে উঠলেন, প্রমাণ কি এই একটাই? মোটিভ কোথায় পূর্ণেন্দু বাবু? তাও আছে, স্থির হয়ে বসুন, আপনাকে বলছি। গোপনে গোপনে আপনি শেয়ার কিনে লোকসান খেয়ে যে একেবারে ফতুর হয়ে গিয়েছিলেন, এ খবর আপনাদের ঠাকুরই আমাকে বলেছে। ওই লোকটি আপনার এজেন্ট ছিল কি না? দুটো ধমক দিতেই ও সব কবুল করে ফেলেছে। এ বাড়ি বিক্রি করাতে আপনারও স্বার্থ কারুর চেয়ে কম ছিল না। ঠাকুর আর চাকরকে বাড়ি থেকে আপনি কাল ছুটি দিয়ে দিয়েছিলেন। কমলাকেও কি আপনি ড্রাগ স্টোরে পাঠিয়েছিলেন? আর সেই অবসরে কি কাজটা হাসিল করেছিলেন? বাধা দিয়ে রমলা বললেন, কিন্তু তারপরেও তো পিসিমা বেঁচে ছিলেন, আমার সঙ্গে কথা বলছিলেন, আপনি শুনেছেন। আহ রমলা দেবী, আপনি ভাঙবেন তবু মচকাবেন না। আমি যদি বলি আমি আপনার পিসিমার কথা শুনিনি, যে গলা শুনেছি সেটা আপনারই। দরজায় পর্দা ছিল,
আপনি আড়াল করে দাঁড়িয়েছিলেন। হরবলার মতো নিজেই কথা বলেছেন নিজের সঙ্গে। কমলা দেবী যে ভয় পেয়েছিলেন সে তো এই জন্যই। এ বাড়িতে অশরীরী অস্তিত্বের কথা তার কল্পনায় এসেছিল আপনার ঘরে আপনার পিসিমার গলা শুনে, অথচ আপনার পিসিমা সে ঘরে ছিলেন না। রমলা দেবী, আপনি কি মোহরা দিচ্ছিলেন? ফোকলা দাঁতে ফ্যাস ফ্যাসে কথা কেমন শোনায়? আপনার পিসিমার কথা বলার ধরন কি আপনি নকল করছিলেন? এই পরিকল্পনা কি আপনার তবে অনেক দিনের? হত্যাকাণ্ডটা তাহলে সুপরিকল্পিত। ভাগ্যক্রমে আমি এসে না পড়লে এই অভিনয় আপনি হয়তো অন্য কাউকে শোনাতেন। কমলা দেবীর মুখে অশরীরী স্বরের কথা শুনেই আমার প্রথমে সন্দেহ হয়। পরে ডাক্তারের কাছে আমার সন্দেহের সমর্থন পেলাম। তিনি বলে গেছেন বিমলা দেবীর মৃত্যু রাত 11টায় ঘটেনি, তিনি মারা গেছেন তারও 4-5 ঘন্টা আগে, সম্ভবত বিষ প্রয়োগের ফলে। পোস্টমর্টম রিপোর্টে সেটা চূড়ান্তভাবে জানা যাবে। এই গুলির ব্যাপারটা একেবারেই সাজানো। আপনার অ্যালার্ম ঘড়িতে টাইমিং কিন্তু পারফেক্ট, কিন্তু কোনো কাজ হলো না রমলা দেবী। অত তাড়াতাড়ি কমলা আর সুব্রতাকে জড়াতে গিয়ে আপনি নিজেই কিন্তু বড় সহজে ধরা দিয়ে দিলেন। ফাঁসি কাঠে ওদের তুলে দিতে আপনার আগ্রহ দেখে আমার সন্দেহ আরও দৃঢ়তর হলো। আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করি, বালিশগুলো ঠিক করে দেওয়ার নাম করেই কি আপনি আপনার পিসিমার দেহ সামনের দিকে ঝুঁকিয়ে দিয়ে এসেছিলেন? ওখানে তো আমি ছিলাম না, আমি দেখতে পাইনি। রমলার চোখ জ্বলছিল, কোনো উত্তর এলো না। পূর্ণেন্দু একটু থেমে আবার বলল, তাছাড়া হত্যা তো আপনার রক্তে রমলা দেবী। আপনার বাবা বড় শিকারী ছিলেন। দেওয়ালে বাঘের মাথা আর হরিণের শিংগুলোই তার সাক্ষী। আপনাকে গুলি ছুটতে তিনিই হয়তো শিখিয়েছিলেন। এ বাড়িতে অন্য কারোর হাতে সে সুযোগ ছিল না। রমলা এবারও কোনো উত্তর দিলেন না। পূর্ণেন্দু বলল, দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করুন।